ওই নেহা, দেখ দেখ ছেলেটা কি খ্যাত! গায়ের শার্টটাও দেখেছিস? মনে হয় কয়দিন ধরে কাচে না। আর দেখ চুলগুলো দেখ, মনে হয় যেন পাখির বাসা। দেখলেই বমি চলে আসে। এসব ছেলেগুলো কি করে যে ভার্সিটিতে চান্স পায় বুঝি না। এখন এই ময়লার গোডাউনের সাথেই রে ক্লাস করতে হবে। ফারিয়ার কথা শুনে চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে নেহা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। দেখে কাঁধে ময়লা আংশিক ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে কালো প্যান্টের সাথে সাদা একটা ময়লা শার্ট গায়ে দিয়ে একটা ছেলে ভার্সিটির দিকে এগিয়ে আসছে। চুলগুলো আঁতেল মার্কা করে রাখা, কোনো দিকে ছেলেটা তাকাচ্ছে না, একদম সামনের দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছে। নীলা ফারিয়ার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলে, ছেলেটার নাম জানিস তোরা? না রে। ওর নাম আবির, গ্রাম থেকে এসেছে আর আমাদের বাড়িতেই থাকে রে। কি? ফারিয়া, তিন্নিন, তিশা, নাইমা, সোহেল, আরিফ সবাই একসাথে চিৎকার করে নেহার দিকে তাকায়। নেহা লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। কিছুক্ষণ চুপচাপ থেকে নেহা বলে, ওর জন্যই এই কদিন ভার্সিটিতে আসেনি রে, কারণ আব্বু ওর সাথেই ভার্সিটিতে আসার জন্য বলে, আর তাই রাগ করে কয়েকদিন আসেনি। অবশ্য ছেলেটা আমার সাথে কথাও বলেনি কোনোদিন। থাকে ছাদের চিলে গোঠায়, মাও তাকে সহ্য করতে পারে না, একমাত্র বাবা তাকে একটু কেয়ার করে। তুই সরাসরি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে পারিস না? চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা যাবে না রে। সবাই চুপ হয়ে যায়। শহরের সবাই জানে আবির ছেলেটা গ্রাম থেকে এসেছে আর ঢাকা ভার্সিটিতে পড়ছে। আর নেহা হলো শহরের সবচাইতে ধনী পরিবারের একটাই মেয়ে। দেখতে যথেষ্ট সুন্দরী, দুধে আলতা গায়ের রং, যেন হলুদ মেঘাবলয় বেষ্টিত সারা অঙ্গ। মাথার বেখেয়ালি কেশরগুলো চকচকে কালো, যেন রৌদ্রের আবরণে সিল্কি মোলেম তৈরি হয়। নেহার স্টাইল সবার থেকে আলাদা। প্রতিদিন নতুন ড্রেস আপে ভার্সিটিতে গাড়ি করে আসে। কথা বলা, হাঁটা চলা, চেহারা, সব দিক দিয়ে নেহা পারফেক্ট একটা মেয়ে। সাথে তার বান্ধবী বন্ধুগুলো বড়লোক হওয়াতে কম যায় না, তারাও নেহার মতো করেই আসে। তবে নেহা ওদের আইকন। গত কয়েকদিন ভার্সিটিতে নেহা না আসাতে আবির নামের নতুন ছেলেটির আবির্ভাবের খবর বান্ধবীকে কেউ দিতে পারেনি। অবশ্য নেহা ভার্সিটিতে না আসার কারণ ওই খ্যাতমার্কা ছেলেটাই। নেহার বাবা শফিক সাহেবকে নাকি ছেলেটা কোনো এক ছিনতাইকারীদের কবল থেকে বাঁচিয়েছিল বলে, আর ছেলেটার থাকার জায়গা নেই বলে শফিক সাহেব ধরে নিয়ে এসেছেন নেহাদেরই বাড়িতে। তবে আবির ছেলেটা কেবল চিলেকোঠায় থাকতে পারবে, তার দরুন শফিক সাহেব কোনো ভাড়া নেবেন না। তবুও শায়লা বেগম মানে নেহার মায়ের আপত্তি শতগুণ। সাথে নেহার আপত্তিও কি কম যায়? আবির ছেলেটা ক্যাম্পাসে এসে রঙন ফুল গাছের নিচে বসে থাকা বাদাম বিক্রেতার পাশে এসে বসে। দূর থেকে নেহা আর তার বন্ধুদের সে দিকেই তাকিয়ে আছে। দেখ দেখ কি গেও রে, একদম খ্যাত তো খ্যাতই। এত ডিসকাস্টিং একটা ছেলে আমাদের ক্লাসে পড়ে, ওর সাথে ক্লাস করতে হবে যে কতটা খারাপ লাগে তোর কি বলবো নেহা। কেউ ওর পাশে বসে না, আর ছেলেটা সোজা পেছনের ব্রেঞ্চে গিয়ে বসে। ওর আগের দুটো ব্রেঞ্চ খালি থাকে, কারণ ওর আশেপাশেও কেউ থাকতে চায় না। আচ্ছা বাদ দে, ছেলেটাকে ভার্সিটি থেকে তাড়াতে হবে, আর আমার বাড়ি থেকেও। চল প্ল্যান করে ফেলি। তাই করি। ওরা আবিরকে তাড়ানোর জন্য নানা রকম প্ল্যান করতে থাকে। আর আবির বাদাম বিক্রি করা ছেলের সাথে বসে বসে হেসে গল্প করে। আবিরের দাঁত হলুদ, দেখে মনে হয় যেন কয়েকদিন হলো দাঁত মাজে না। এটা দেখে বাদামওয়ালা মিন্নু বলে, ভাইজান আন্নের দাঁত এরাম হলুদ কে? আবির আংশিক ছেঁড়া ব্যাগ থেকে ইংরেজি নোবেল পঠিত বই বের করে পড়ছিল। মিন্নুর কথা শুনে খানিকটা ভ্রু কুঁচকে তাকিয়ে বইটা বন্ধ করে হেসে দেয়। ঠিক তখনই মিন্নু বলে ওঠে, ভাইজান আন্নের দাঁত গুলান হলুদ হইলেও আন্নের মুচকি হাসিটা কিন্তু খুব ফাইন লাগে। আবির আরো মুচকি হাসে। আবির কয়েক মিনিট শব্দ ছাড়া হেসে যায়, তারপর হাসি থামিয়ে বলে, আমার মাও বলতো আমি মুচকি হাসলে সুন্দর দেখায়, আর দাঁত হলুদ কারণ আমি দাঁত মাজি না। কেন ভাইজান দাঁত মাজেন না কেন? তুই দেখেছিস কুকুরগুলো কেমন হাড় খেতে পারে? শক্ত হাড় খায় কি করে চিবিয়ে দেখেছিস? হুম। ওরা কি দাঁত মাজে? না গো ভাইজান, ওরা কেমনে মাজবে কন? তাহলে ওদের দাঁত শক্ত দেখেছিস? দাঁত মাজে না বলেই দাঁত শক্ত, আর তাই হাড়গুলো চিবিয়ে খেতে পারে। ঠিক কইছেন ভাইজান, আমিও তাইলে দাঁত মাজুম না আর। আবির গাছের সাথে হেলান দিয়ে একটু শব্দ করে হাসে।
মিন্নুর কথা শুনেই সে হাসে। মিন্নুর বয়স কত আর হবে, এই 7-8 বছর। মা পঙ্গু, বাবা একজন মাতাল, একটা বড় বোন আছে। মিন্নুর থেকে আবির শুনেছে তার বড় বোনের নাম রেনু। রোজ ভোর রাতে অনেক টাকা নিয়ে রেনু আপা বাড়িতে আসে। মিন্নু সারা রাত জেগে থাকে তার আপার জন্য। সেদিন মিন্নুর সাথে আবিরের অনেক কথা হয়। সেদিন মিন্নু বলেছিল, জানেন ভাইজান, আমার আপা না রোজ মেলার টাকা নিয়ে আসে। আমি প্রতিদিন জায়গা দেখি, আপার মুখটা কেমন শুকনা থাকে, মাঝে মাঝে কান্না করে। আমার আপারে জিজ্ঞাইলে কয়, তুই এসব বুঝবি না। আচ্ছা ভাইজান, আপার মুখটা কেন শুকনা লাগে? কেন তাকে আমি হাসতে দেখবার পারি না ভাইজান? আপার লাগে আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু আপা দিনে ঘুমায়। সন্ধ্যায় আমি যাওয়ার আগে বার হইয়া চইলা যায়, আবার ভোরে আসে। কেন হয় এরকম ভাইজান? মিন্নুর কথায় আবির সেদিন কোনো উত্তর দেয়নি। আবিরের বন্ধু বলতে তেমন কেউই নেই, আর এদিকে মিন্নুর সাথে বস্তির কোনো ছেলে মেয়ে মেশে না। তাই প্রথম যেদিন আবির ভার্সিটিতে এসে এই গাছের নিচে বসে বই পড়ছিল, তখনই মিন্নু এসে বাদাম দিতে চায়। আবির মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হেসে দু একটা কথা বলতে বলতে একসময় অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে মিন্নুর পকেটে 50 টাকা গোজে দিয়ে বাদামের গামলা থেকে ছোট্ট একটি মুঠোয় কয়েকটা বাদাম নিয়ে বলে, তুই রোজ দাঁত মাজবি গাধা, কারণ তারা পশু আর তুই মানুষ। মানুষদের দাঁত মাজতে হয়। নে বাদাম খা, আমি দিলাম। নে খা আর বিক্রি কর, কত হয় জানাবি। আবির কথাগুলো বলে কয়েক পা বাড়াতেই একটি জোরে মিন্নু বলে ওঠে, ভাইজান, আপনি কি তাহলে পশু? আবির চোখটা বন্ধ করে। ফর্সা মুখের রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার। ভিতরে থাকা অন্য একটি মানুষ তার মধ্যে অকারণেই যেন জেগে উঠতে থাকে। কারণ এই পশু শব্দের সাথে আবির ছেলেটার অনেক কিছু জড়িয়ে আছে। বলা যায় এক ঝলসানো অতীত, যেখানে পশুত্বটাই রক্তের গন্ধে বিষাদিত। আবির ঘুরে মুচকি হেসে হন হন করে হেঁটে ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাসের কাছে আসতেই কে যেন তার ব্যাগটা টেনে ধরে। ঘুরে তাকিয়ে দেখে একটা মেয়ে। আবির চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আবিরকে দেখেই সবাই নাক মুখ ছিটকে মুখ ঢেকে নেয়। আবির সবার দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। আবিরকে দেখে সবাই ভাবছে কোনো সারগাদা থেকে উঠে এসেছে সে। কেমন যেন বোটকা গন্ধ তার গা থেকে আসছে, তাই সবাই সেই গন্ধটা যেন না পায়, তাই নাক ঢেকে রেখেছে। আপনি ক্লাসে যাবেন না? আবির কথা বলেনি, কোনো রকমে তড়িঘড়ি করে ক্লাসের দিকে প্রবেশ করে। সবাই আবিরকে দেখে দূরে সরে যেতে থাকে। আবির কোনো কথা না বলে একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ে। ক্লাসের সবাই ওর দিকে তাকাচ্ছে। সে স্মার্ট হয়ে এসেছে, তার জন্য তাকায় না। সে যে এমন খ্যাত, এটা দেখার জন্যই সবাই তাকায় ওর দিকে। তবে আবিরের মেধা সবার থেকে অনেক গুণ বেশি। এ কারণেই সে মাত্র 10 দিনে স্যারদের কাছে বেশ পরিচিতি লাভ করেছে। আচ্ছা নেহা, আজ যদি ব্রেক টাইমে আমরা ওকে নিয়ে একটু মজা করি কেমন হবে? কেমন মজা? ওই ধর তিশা যে ওকে দাঁড় করিয়ে কথা বলবে, সোহেল যে ওর বসার জায়গাতে চুইংগাম লাগিয়ে দেবে। গ্রেট আইডিয়া, তাহলে চল এটা করা যাক। কয়েকটা ক্লাস শেষ করে ব্রেক টাইম আসে। আবির বসা থেকে উঠে চলে আসবে, তখনই তিশা নামের মেয়েটা 3 হাত দূরে মুখ রুমাল ঢেকে বলে, এই ছেলে, উঠে দাঁড়া বলছি। আপনি বলেন, আপনার জন্য কি সবার কাছ থেকে টাকা তুলবো? আবির তিশার ঝাড়ি শুনে উঠে দাঁড়ায়। আর ঠিক তখনই সোহেল পেছন থেকে এসে অনেকগুলো চুইংগাম লাগিয়ে পালিয়ে যায়। আবির দাঁড়িয়ে বলে, কেন? আপনার যে গায়ে দুর্গন্ধ আর শার্টে যে ময়লা, এতে করে তো ক্লাস করা যায় না। নতুন কাপড় কিনে দিব। নতুন কাপড় লাগবে না। আবির কথাটা বলে বেঞ্চে বসে পড়ে। সবাই হো হো করে হাসতে থাকে। আবির সবাইকে মনে মনে পাগল বলে বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে পড়ে। তারপর ক্লাসে স্যার চলে আসে। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানায়, কিন্তু যখনই আবির উঠে দাঁড়ায় তখন একটা বেমানান শব্দ শুনতে পায় ও। কেবল আবির নয়, নেহা, তিন্নি, নাইমা, তিশা, সোহেল, আরিফ, বলতে গেলে সবাই শুনতে পায় শব্দটা। আর এটা শুনে নেহারা জোরেই হেসে ওঠে। আবির একটু ঘুরে পিছনে তাকায়, দেখে ওর প্যান্টের কিছু অংশ বেঞ্চে লেগে আছে চুইংগামের সাথে। আবির সাথে সাথে বসে যায়। কেমন যেন তার গলাটা ধরে আসতে থাকে, চোখ যেন ঝাপসা হতে থাকে। বারবার উচ্চ পদস্থ মানুষদের দিকে তাকায় আবির। গরিব বলে সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু সে কিছু বলে না।
চুপচাপ বেঞ্চে মাথাটা দিয়ে মুখটা নিচু করে শুয়ে পড়ে। এদিকে স্যার তার টপিক নিয়ে নানা রকম কথা বলতে থাকে। একসময় স্যার সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, পুরুষেরা বলে নারীরা অহংকারী। কেন অহংকারী? কারণ নারীরা সৌন্দর্যের প্রতীক। তারা তাদের সৌন্দর্যের কারণে অহংকারী হয়। আর এই অহংকারটা দেখায় কেবল ছেলেদের কাছে। কথা কি ঠিক? স্যারের কথা শেষ হতেই ক্লাসের ছেলেগুলো সবাই স্যারের সাথে সহমত করে মেয়েদের অনেক কিছুই বলতে থাকে। একসময় ভার্সিটির সব চাইতে সুন্দর মেয়ে নেহা বলে ওঠে, জি স্যার, মেয়েরা অহংকারী। কারণ মেয়ে মানেই মা, মেয়ে মানেই বোন, মেয়ে মানেই একটা সংসার টিকিয়ে রাখার অদম্য ঢাল। মেয়েরা পছন্দ না হলে ছেলেদের প্রপোজালে রাজি হয় না, কারণ মেয়েরা কারো মন নিয়ে খেলতে চায় না, কারণ জোর করে প্রেম হয় না। যখন ছেলেটা জানতে পারবে মেয়েটা তাকে পছন্দ করে না, তখন মনে একটু হলেও কষ্ট পাবে। ফলে না রিলেশনে শান্তি আসবে, না কেউ ভালো থাকতে পারবে। হয়তো ছেলেরা এখন বলবে এই অহংকারের কারণে মেয়েদের কপালে দেখতে খারাপ বর জোটে। হ্যাঁ জোটে, কারণ মেয়েরা পারে না বাবা মায়ের অবাধ্য হতে। ছেলেদের পছন্দ না হলে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু মেয়েরা তা পারে না। যদি কেউ বেরও হয়, সমাজ তাকে মেনে নিতে পারে না, উল্টা কথা শোনায়। তাই আমরা অহংকারী। পুরো ক্লাসটা এখন ঠান্ডা হয়ে গেছে নেহার কথা শুনে। সবাই নেহার দিকে হা হয়ে তাকিয়ে আছে। স্যারও বেশ অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। নেহা বেঞ্চে বসে রিল্যাক্স করতেই স্যার বলে, ছেলেরা চুপ কেন? তোমাদের কথার ভিত্তিতে আমরা অনেক কিছুই শিখতে পারবো। ছেলেরা কিছু বলো, নাকি মেয়েরাই জিতে যাবে? কেউ কোনো কথা বলছে না। স্যার উদাস দৃষ্টিতে প্রত্যেকটা ছেলের দিকে তাকায়। স্যারের চোখ আটকে যায় পিছনে বসা বেঞ্চে শুয়ে থাকা একটা ছেলের দিকে। স্বভাব মতোই স্যার চক ছুঁড়ে মারে ছেলেটার দিকে। পিছনে বসা আবির লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পিছনে প্যান্ট যেখানে ছিঁড়ে গেছে সেখানে হাত দিয়ে দাঁড়ায়। সবাই হো হো করে হাসতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়। স্যার বলে, এই যে বেয়াদব, স্যার যে এতক্ষণ ক্লাসে ছিল, তুমি কি জানো? জি। রাতে কি চুরি করতে যাও? কাপড় চোপড় দেখে তো তাই মনে হচ্ছে। কাপড়গুলো কি কাছো না? এত ময়লা বাঁধিয়ে রেখেছ কেন? আর এগুলো কি ধরনের পোশাক? ব্যাগটাও তো ছেঁড়া। সহপাঠীদের কি দেখো না কত স্মার্ট হয়ে ক্লাসে আসে? কোথা থেকে এসেছো? বেয়াদবের মতো ক্লাসে পড়ে পড়ে ঘুমাচ্ছ। ফাজিল ছেলে কোথাকার। স্যারের অপমানে আবির আরো মাথাটা নিচু করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলতে যেও যেন পারে না। সবকিছু আবারও কেমন গোলাটে লাগছে। বারবার মনে হতে থাকে ওর, যেখানে বড়লোকি জীবনযাপনের আধিক্য, সেখানে গ্রাম থেকে আসা গরিব ছেলেটার কোনো মূল্য নেই। স্যারের কথাগুলো শুনে ক্লাসের সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। স্যারও একটু হাসলেন। আবিরকে আবার স্যার বলতে থাকে, বেয়াদব ছেলে, নাম কি তোমার? জি আবির, আবির হাসান থাক থাক, আর বলতে হবে না। নামটাই খালি ভদ্র, আর চেহারা দেখো ময়লার কোটাও। তা বাবা আবির, এতক্ষণ ক্লাসে কোন বিষয়ে কথা হচ্ছিল তুমি জানো? জানবে কি করে? পরে পরে তো তুমি ঘুমাচ্ছিলে। দূর, এই ছেলেটা থাকলে আমি কখনোই ক্লাস নিতে আসবো না। গেলাম আমি। স্যার যাবেন না? স্যার সবার কথা উপেক্ষা করে চলে যেতে উদ্যত হলেন। দরজার কাছে প্রায় যেতে একটু জোরেই আবির বলে ওঠে, স্যার, আপনি বোঝাচ্ছিলেন সমাজে নারীদের অহংকার করাটা আসলে দোষের কিছু না। এ ব্যাপারে আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে অনেক কিছুই বলেছে। হ্যাঁ, মেনে নেওয়া যায় তাদের অহংকার করাটা ঠিক, কিন্তু তারা কখনো জানে না একটা ছেলে পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্যার, একটা পরিবারে বাবা যদি পঙ্গু হয়, মা বাবাকে সেবা আর সংসারের অনেক রকম কাজ করে, আর তখন সেই পরিবারের ছেলে কি করবে? সংসারের হাল ধরবে। যেমনটা ক্যাম্পাসে বাদাম বিক্রি করা মিন্নুও করে, আর আমরা নতুন সাজে প্রতিদিন এসে মিন্নুর থেকে বাদাম কিনে মজা করে খাই। স্যার, মেয়ে তো মেয়েই, বিয়ের আগে বাপের অধীনে থাকে। বিয়ের বয়স হলে সেই একটা ছেলেকেই তো বিয়ে করতে হবে তাকে। তারপর মেয়েটা স্বামীর আদুলে চলে যায়, হোক সে মা, হোক সে তখন কারো ভাবি। কিন্তু যে ছেলেটা না খেয়ে বাবার জন্য আগেই সংসারের হাল ধরেছে, সেই ছেলেটাই তো আবার নারী মানে বউকে দেখাশোনা করবে। তাহলে অহংকারটা কার করা উচিত, ছেলের নাকি মেয়ের? ছেলেরা কিন্তু অহংকারী হয় না স্যার, তারা করে না। কারণ ছেলেরা মা বাবা বউ নিজের বাচ্চা দেখাশোনা করে, নিজেরই সুখটাকে ভুলে। ছেলেরা চাইলে রাগ করে বাড়ি থেকে চলে যায়, মেয়েরা তা করে না, কারণ মেয়েরা একজন বাবা। জি জি স্যার, বাবা মানে ছেলে কিন্তু স্যার,
বাবার কাছে সম্পত্তি হলো মেয়ে, তারপর বিয়েও করে স্বামীকে, মানে একটা ছেলে স্যার। কোনো মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে না। তাই ছেলে যখন আগেই মা বাবার দায়িত্ব নিয়ে সংসারের হাল ধরে, তখনই তাকে আরো একটি দায়িত্ব নিতে হয়, অর্থাৎ বউয়ের। তবে ছেলে মেয়ে একে অন্যের অর্ধাঙ্গিনী, একে অপরের পরিপূরক। এদেরকে নিয়ে তর্ক নয়, ভালোবাসার বীজ বপন করা উচিত। সবাই হা হয়ে যায়। আবির সবার দিকে তাকিয়ে ধপ করে বেঞ্চে বসে পড়ে। চুইংগাম তখনও বেঞ্চে লেগে আছে। অনেকদিন ব্যবহার্য প্যান্টে চুইংগাম লেগে কয়েকবার বসা ওঠা করতে যেয়ে বেশ খানিকটা ছিঁড়ে গেছে। তাই আবির শটান করে বসে আবারও বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে পড়ে। স্যার নিজের জায়গাতে এসে দাঁড়ায়। তখনও ক্লাসে সবাই চুপ হয়ে বসে আছে। এমন খ্যাতমার্কা ছেলে এত কিছু বলতে পারে তা কেউ জানতো না। স্যার ডাক দেয়, এই ছেলে, এদিকে আসো। আবির মাথা তুলে স্যারের দিকে তাকায়। করুণ এক চাহনি। সেই চাহনিতে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আবিরের অনেক কথা, কিন্তু সে পারছে না। স্যার আবারও তাকে ডাকে, কিন্তু উঠতে পারে না। স্যার এবার জোরেই ডাক দেয়। আবির আর দেরি না করে উঠে দাঁড়ায়। সাথে সাথেই পুরো পেছনের অংশের অনেকটাই ছিঁড়ে যায়। আবির বেঁচে থাকা ব্যাগটা পিছনে রেখে ক্লাস থেকে দৌড়ে বের হয়ে আসে। নেহারা হেসে ওঠে। আবির সেই হাসির শব্দ থেকে পালাতে রঙন ফুল গাছটা নিচে এসে বসে। খানিক সময় পর মিন্নু এসে পাশে দাঁড়ায়। মিন্নুকে দেখে আবির আবারও মুচকি হাসে। মিন্নু বলে, ভাইজান, আজগা মনে হয় মায়ের লইগা ওষুধ কিনতে পারুম না। কেন? দেখেন না বাদাম গুলান এখনো বিক্রি হয় নাই, কি করে কিনবো কন? তুই কেন তোর মায়ের জন্য ওষুধ কিনবি? তোর আপার টাকা আছে না? কিন্তু আম্মাই তো কয় আপার থেকে টাকা না নিতে। আপার টাকায় নাকি বিষ আছে। আচ্ছা ভাইজান, টাকায় বিষ থাকে কেমনে? মানুষ কি মইরা যায়? মা কইছে হেই টাকা নিলে নাকি আমরা বিষাক্ত হমু। কি করে ভাইজান? আবির কিছু বলে না, কেবল মুচকি হাসে। মিন্নু আবিরের হাসির দিকে তাকায়। মিন্নু কেবল আবিরের হাসির জন্যই আবিরকে ভালোবেসে ভাইজান বলে ডাকে। আবির দীর্ঘ এক শ্বাস টেনে ছেড়ে দেয়। এই শহরের সব জায়গা তার চেনা। মানুষদেরকে আবির হাতের তালুর মতো চেনে। অন্ধকার হলে মানুষগুলো আবিরের বন্ধু হয়ে যায়। সেই বন্ধুত্বের ফারাক অনেক বিশাল। সেখানে কোনো অনুভূতি নেই, আছে অনেক হিংসুটে প্রাণহীন রক্তকেন্দ্র। আবির হাসি থামিয়ে বলে, তোর আপা অনেক ভালো রে মিন্নু। তোর মাকে বলিস তোর আপার উপরে যেন রাগ না করে। আর শোন, তোর মাকে না জানিয়ে তোর আপার থেকে টাকা নিয়ে ওষুধ কিনিস। তোর মা বাবা আর আপার সাথে একদিন দেখা করব। আমাকে নিয়ে যাবি তোদের বাড়িতে? হ্যাঁ ভাইজান, আপারে আগের দিন তোমার কথা কইছি। আপা কইছে বড়দের সাথে না মিশতে। ভালো বলেছে, যা তাহলে বাড়িতে যা, কাল আসিস। তুমি যাবা না? মিন্নুর কথা শুনে আবির একটু হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই ব্যাগটা পিছনে ফেলে রাখে আবির। কিন্তু মিন্নু ঠিকই টের পায় আবিরের করুণ অবস্থা। মিন্নু বলে, কি হইল, আপনি ব্যাগ পিছনে রাখছেন কেন? এমনি। মিন্নু হেসে বলে ওঠে, ভাইজান, আপনি আমার গামছাটা নিয়ে যান। কাল আনলেন, তখন নিয়ে নেব। আমি বুঝতে পারছি লন। মিন্নুর দেওয়া গামছা কোমরে পেঁচিয়ে হন হন করে ভার্সিটি থেকে বের হয় আবির। ভার্সিটির সবাই আবিরকে দেখে উচ্চ স্বরে হাসতে থাকে। আবির কোনো দিকে না তাকিয়ে জোরেই হেঁটে চলে যেতে থাকে। ভার্সিটির গেটের কাছে আসতেই আবির আবারও কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আবির থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে অবাক চোখে লোকটার দিকে তাকায়। মুখে সিগারেট, গলাতে লম্বা চেইন, দামি পোশাক, চোখে চশমা। আবির আস্তে করে বলে ওঠে, সরি। লোকটা চশমা খুলে আবিরের দিকে হা হয়ে তাকায়। আবির না তাকিয়ে চলে আসতে যাবে, তখনই লোকটা বলে ওঠে, ভা। আবির ঘাড় ঘুরে অস্বাভাবিক এক দৃষ্টিতে চায় লোকটার দিকে। লোকটা থেমে যায়। আবির আর না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। লোকটা মানে ছেলেটা আবিরের চলে যাওয়ার দিকে হাওয়ার মতো তাকিয়ে থাকে। তারপর মুচকি হেসে ভার্সিটির দিকে চলে যায়। শফিক সাহেবের বাড়ির দারোয়ান আবিরকে ঢুকতে দিতে চায় না, কেমন যেন অগ্নি দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। তবে রহিম মিয়া কিছুই করার নেই। শফিক সাহেবের নির্দেশ, আবির যখন খুশি বাইরে যাবে, আসবে, থাকবে, এতে কেউ কোনো কথা বলবে না। কেবল ছিনতাইকারীদের থেকে বাঁচিয়েছে বলে শফিক সাহেবের এমন আচরণ বাড়ির কেউ মেনে নিতে পারছে না। তবুও কারো কিছু বলার নেই। তবে শফিক সাহেব না থাকলে সায়রা বেগম আর নেহা অনেক রকমের কথা শোনায় আবিরকে। পরের দিনের কথা,
ওই নেহা, দেখছিস আজকেও কেমন করে ভার্সিটিতে এসেছে? আমি না আর নিতে পারছি না, ওকে ভার্সিটি ছাড়া করতেই হবে। ফারিয়ার কথা শুনে নীলা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। কাল সারাদিন নেহা নিলয়কে বাড়ির বাইরে যেতে বা ঢুকতে দেয়নি। অবশ্য নেহা নিলয়ের উপর যে নজর রাখে সেটাও না, কিন্তু গতকাল ক্লাসে মজা করার জন্য নেহা দেখতে চেয়েছিল নিলয় বাড়ি ছেড়ে চলে যায় কিনা, কিন্তু সেটা করেনি। গ্রাম থেকে এসেছে তো তাই এরকম ছ্যাঁচড়াও। বাদ দে, ওর কথা পরে হবে, এখন চল আড্ডা দেই। আরে দাঁড়া দাঁড়া, ব্যাটাকে নিয়ে একটু খেলা করি। ওকে, তাহলে কি ডাক দেব? দে, তাহলে মজাই করি। আবির ছেলেটা মাথা নিচু করে ক্যাম্পাসে এসেছে। কাল সারা রাত সে ঘুমোয়নি, খুব কেঁদেছেও। সবটা সময় ভেবেছে সে গরিব বলে আজ তাকে এত কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু সে কি আসলেই গরিব? আবির নিজের মতো করেই হাঁটছে। ঠিক তখনই শুনতে পায়, ওই ডাস্টবিন আবির, এদিকে আয়। আবির সেদিকে তাকায়, দেখে নেহা সহ ওদের বান্ধবী বন্ধুরা তাকে ডাকছে। আবির ওদের দিকে এগিয়ে যেয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আমাকে কেন ডাকছেন? ওরে কি গেওরে, গ্রামে থাকা মানুষগুলো যে একটু বেশি আবাল, তাই একে না দেখলে বুঝতে পারতাম না। সহপাঠীদের আপনি করে বলছেন। তো বলবে না, ওর তো কথা বলার যোগ্যতা নেই। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি আমাদের বাড়ি থেকে যাচ্ছেন না কেন? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির সবার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলে, আপনার আব্বুই আমাকে রেখেছে, উনি বললেই আমি চলে যাব, আপনার কথাতে না। তোর সাহস কি করে হয় রে আমার মুখের ওপর কথা বলার? ওই ফারিয়া, যা তো শফিক মামার দোকান থেকে আইসক্রিম কিনে আন, সব ওর মুখে আর জামাই লাগিয়ে দেব। ফারিয়া, নাইমা আর সোহেল ওরা তিনজন মিলে আইসক্রিম কিনতে যায়। আবির সেদিকে তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই আরিফ, তিশা এসে আবিরকে পাকড়ে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে যায়। আবিরের চোখ চারপাশে এমন কাউকে খুঁজতে থাকে যে এসে বলবে ওকে ছেড়ে দাও, কিন্তু কেউ নেই। সবাই নিজের কাজের জন্য ব্যস্ত। সবাই আবিরকে জোকার দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। কয়েক মিনিট পরে ওরা তিনজন এসে হাজির। আরিফ আর সোহেল আবিরের হাত ধরে রাখে। নেহা, তিন্নি, ফারিয়া, নাইমা ওরা চারজন এসে আবিরের মুখে, মাথায় আর তার ময়লা শার্টে, মাথায়, মুখে, ঘাড়ে, কানে, গলাতে আইসক্রিম লাগাতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়, চোখ দুটো মাটির দিকে করে নেয়। সবাই আবিরকে নিয়ে হাসতে থাকে। ঠিক তখনই ফারিয়া বলে ওঠে, ওই দেখ, ওই নতুন ছেলেটাকে দেখ, কি হট রে! স্টাইল দেখেই বোঝা যায় রোজ জিম করে। সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। বাইকে আসা একটি ছেলের দিকে সবাই চোখ আটকে যায়। সাথে আবির ও মাহাদুলের সেদিকে তাকায়। দেখে কালকের সেই ছেলেটা যার সাথে আবির ভুলবশত ধাক্কা খেয়েছিল। আবির সেদিকে তাকাতেই দেখে সেই নতুন ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা বাইক রেখে ওদের পাশ দিয়ে হেঁটে যেতেই তিন্নি ডাক দেয়, এক্সকিউজ মি, আপনাকে কাল ভার্সিটিতে দেখেছিলাম। নতুন স্টুডেন্ট? নাম কি আপনার? ছেলেটা থেমে যায়, আবিরের পাশে এসে দাঁড়ায়। আবির মাথাটা নিচু করে নেয়। ছেলেটা আবিরের দিকে আর চোখে তাকাতেই কয়েক হাত দূরে যায় ছেলেটা। আবিরের সারা গায়ে আইসক্রিম লেগে আছে। সবাই ভাবছে আবিরকে বাজে দেখার কারণে ছেলেটা সরে গিয়েছে, কিন্তু বিষয়টা তা নয়, অন্য কিছু। ছেলেটা কিছু সময় চুপ থেকে বলে, আমি শাহন, বিভাগ। ও, আমরা সবাই তো একই বিভাগের স্টুডেন্ট। আমি ফারিয়া, ও তিন্নি, ও নেহা, ও নাইমা, তিশা, সোহেল, আরিফ। আর উনি? শাওন নামের ছেলেটা আবিরের দিকে তাকিয়ে কথাটা বলে। সবাই কিছুক্ষণ বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকিয়ে থেকে নেহা বলে, এই যে খ্যাত ময়লার ডাস্টবিন, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ভাগ সামনে থেকে যা। আবির আর দাঁড়ায় না, সেখান থেকে জোরে হেঁটে কিছুটা দূরে চলে আসে। দূরে এসে পেছনে ঘুরে তাকায় ওদের দিকে। শাওন নামের ছেলেটা তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির শাওনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। শাওন কিছু বলতে যে বলতে পারল না। রঙ্গন ফুল গাছের নিচে আবির বসে রুমাল বের করে মুখটা কোনো রকমে মুছে নেয়। এদিকে শাওন ওদের সাথে গল্প করতে ব্যস্ত। আবির কোনো রকমে নিজেকে ঠিকঠাক করে নেয়।
ওদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর আবির ছেঁড়া ব্যাগ থেকে একটি বই বের করে পড়তে থাকে। কিছু সময় যাওয়ার পর শুনে পায়, ভাইজান কেমন আছেন? চোখ তুলে তাকিয়ে দেখে মিন্নু এসে পাশে বসেছে। আজ বাদামের পরিমাণ গামলাতে কম। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবির বলে, কিরে, আজ বাদাম এত কম কেন? আজ ভালা বিক্রি হয়েছে। ও, তা তোর মুখটা এমন শুকনা কেন? মিন্নু কিছু বলে না। আবিরের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আবির ব্যাগে বই রেখে মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে রে, আজ চুপ কেন? মায়ের ওষুধ কিনতে পারিস নাই? আচ্ছা, চিন্তা করিস না, আমি দেব। সেটা না ভাইজান, মায়ের ওষুধ কিনেছিলাম। তাহলে? আপা। কি হয়েছে তোর আপার? জানো ভাইজান, আপা আমাকে খুব ভালোবাসে। ছোট থেইকাই আপার আদরে বড় হইছি। আপা আমার গায়ে কখনোই হাত ওঠায় নাই, কিন্তু আজকা সকালে আমার গায়ে আপা জোরে চর মাইরা কইছে একদিন সব ছাইরা চইলা যাইব। মিন্নু কান্না করতে থাকে। আবির মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, কেন রে, কি হয়েছে? জানি না ভাইজান, আজ যখন ভোরে ঘুম থেইকা উঠা দেখি আপা আইছে আর বাবা আমারে বকতাছে। তখন দেখে আফার বাবার লগে ঝগড়া করতেছে। এক সময় আফা ঘর থেকে বের হইয়া উঠানে গিয়া বসে। আমিও আফার লগে যাই। আফার মুখে কেমন যেন দাগ দেখি আমি, যেন মনে হইতাছিল আফারে কেউ সারা রাত ধইরা মারছে। গলায় কপালে ঠোঁটে কেমন যেন কামড়ের দাগ দেখা ভয় পাইছিলাম। আফারে এইসব জিজ্ঞাইতেই সে আমারে জড়াইয়া ধরে কান্না করতে করতে কয়, তুই এসব বুঝবি না রে, এগুলো পেটের ক্ষুধার আর জীবন চালানোর দাগ রে। আচ্ছা ভাইজান, আপনি তো পেটের ক্ষুধা মিঠান, তাহলে আপনার কোনো দাগ নেই? আমার যখন খিদা লাগে আমিও তো খাই, কয় আমার তো কোনো দাগ নাই। নিলয় চুপ হয়ে যায়। কি বলবে ও ঠিক খুঁজে পাচ্ছে না। কেবল মিন্নুর দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বলে, বাদ দে সব, তুই বরং আমার সাথে অন্য কথা বল। তোর বাড়িতে আমাকে কিন্তু নিয়ে যাস নাই? হ্যাঁ, আপনারে নিয়া যামু। আফা যেদিন বাড়ি থাকবো সেদিন নিয়া যামু। শুক্রবারে আফা বাড়িতে থাকে সব সময়, সেদিন নিয়া যামু। আচ্ছা। আবির মিন্নুর থেকে চলে আসে। ক্লাসের সময় হয়ে গেছে। আবির সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। ওর আগে নেহারা ক্লাসে প্রবেশ করে। তারপর ফারিয়া বলল, আজকে খ্যাতটাকে নিয়ে চল না, নতুন কিছু নিয়ে মজা করি। ফারিয়ার কথা শুনে সবাই একসাথে জড়ো হয়ে যায়। ওদের পাশের বেঞ্চে শাওন বসে আছে। ফারিয়ার কথা ঠিকই শুনে ফেলেছে ও। ফারিয়ার কথা শুনেই শাওন পেছনের দিকে তাকায়। সবার শেষে বসা চুপচাপ ময়লা শার্ট পরা আবির নামে ছেলেটার দিকে শাওন এক দৃষ্টিতে তাকিয়ে। আবির শাওনের দিকে তাকায়। শাওন চোখ সরিয়ে নেহাদের দিকে তাকিয়ে থাকে। তা কি নিয়ে মজা করবি? আচ্ছা, আজকে ওর ব্যাগটা কেড়ে নিব। কিভাবে? দুটো ক্লাস পরে তো অফ আছে, সেই সময় যখন ও বাইরে যাবে তখনই আমরা সারিয়ে ফেলবো। ঠিক বলেছিস। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসেন। এসেই আবিরের দিকে তাকায়। আবির তাকিয়ে মাথা নিচু করে আছে। স্যার সবাইকে বসার অনুমতি দিয়েই আবিরকে ডাক দেয়। এই ছেলে, তোমার নাম আবিরই তো? জি স্যার। যাক, নামটা তাহলে মনে আছে। তা তোমার এইরকম ড্রেস কেন? জানো তুমি এখন কোথায় পড়াশোনা করছো? ঢাকা ভার্সিটিতে। এখানে সব ছেলেমেয়েরা কত স্মার্ট দেখছো। জি স্যার। তুমি এমন স্মার্ট হতে পারো না? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবার দিকে একবার করে তাকায়। সবাই ঘুরে আবিরের দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে চেয়ে আছে। মাথাটা নিচু করতেই স্যার বলে, কি হলো বলো? তুমি একটু পোশাক আশাকে স্মার্ট দেখাতে পারো না? জানো তো, পোশাক আর হেয়ার স্টাইলই বলে দেয় মানুষটা আসলে কেমন হতে পারে। তুমি একটু স্মার্ট হও। আবির একটু মুচকি হাসলো। স্যার ওকে হাসির জন্য ঝাড়ি দিতে যাবে, তখনই আবির বলে, কি হবে স্যার স্মার্ট দিয়ে? যেখানে মানুষের মধ্যে অন্য মানুষদের জন্য কোনো মূল্যবোধ থাকে না, সেখানে স্মার্টনেস দিয়ে কি হবে? স্মার্টনেস কেবল দামি পোশাকই বহন করে, এটা ভাবা ভুল স্যার।
একজন রিক্সা চালকও স্মার্ট স্যার, কারণ তার রিক্সা যত বেশি চলবে সে তার পরিবারের জন্য তত বেশি সুখ আহরণ করতে পারবে। আমার কাছে স্মার্ট মানে টাকা থাকা নয়, নতুন ড্রেস আপ পরে ঘোরা নয়, কথায় কথায় ও নো, ও মাই গড, ও শিট, সরি, ইডিয়ট, স্টুপিড বলা নয়। আমার কাছে স্মার্ট মানে মূল্যবোধ, যা হয়তো শিক্ষার মাধ্যমেও অর্জন করা যায় না স্যার। আর কি হবে এসব পোশাক দিয়ে? যদি মেয়েদের লজ্জা স্থানের আকৃতি বোঝা যায় আর তা দেখে ছেলেরা ওয়াও কি মাল যাচ্ছে রে বলে, তাহলে স্মার্টনেস কি বাড়বে নাকি যাবে স্যার? গ্রাম থেকে এসেছি স্যার, দুবেলা পেটের খাবার জোটাতেই হিমশিম খেতে হয়। সেখানে স্মার্টনেস দেখিয়ে কি হবে? কেউ না খেয়ে থাকলে অন্য কেউ এসে কখনোই বলবে না চল আমি তোকে খেতে দেব। তাহলে স্মার্টনেস দিয়ে কি করব আমি স্যার? স্যার আর কোনো কথা বলছে না, কেবল হা হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। শুধু স্যার নয়, ক্লাসের সবাই আবিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, বিশেষ করে যে মেয়েগুলো শর্ট ড্রেস পরে আসে তারা। আবির নিজের জায়গাতে বসে পড়ে। এভাবেই দুটো ক্লাস পার হয়। 1 ঘন্টার ব্রেক চলে। আবির ব্যাগ রেখে রঙন ফুল গাছের নিচে এসে বসে। ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে মুখটা মুছে নেয়। খানিকটা সময় পর মিন্নু আসে। চোখ মুখে তখন মিন্নুর চিন্তার ছাপ। আবির বলে, কি হয়েছে, এখনো মন খারাপ? ভাইজান, দুপুরে গেছিলাম বাড়িতে ভাত খাইতে। বাড়ির কাছে যাইয়া শুনি আপা পাশের বাড়ি এক ভাবির লগে ঝগড়া করতেছে। ঝগড়ার সময় ভাবি কইতাছিল আপারে, তুই তো একটা খারুস, রাতে গিরি করে বাড়িতে আসোস, তোর লজ্জা করে না মুখ দেখাইতে? ভাইজান, ভাবি যখন আপারে এসব কইতাছিল আপা কোনো উত্তর দেয়নি কেন? আফার চোখে পানি দেখা আজ না খাইয়া চইলা আইছি। আবির কিছু বলতে যেও বলে না। কি বলবে ও? মিন্নুর মা পঙ্গু, বাবা একজন মাতাল। ওর বড় বোন সংসার চালাতে, মায়ের ওষুধ কিনতে, বাবার নেশা মেটাতে রাতের অন্ধকারে রাতের পরী হয়ে থাকে। টাকাওয়ালা মানুষগুলো সেই পরীটাকে নিত্য নতুন ভাবে ব্যবহার করে। আর সেই বড় লোকেরা টাকাগুলো গরিবদের দান করতে গেলে তাদের হাত কাঁপে। আবার সেই নারী যদি সংসার চালানোর কাজে নিজের দেহটাকে বিক্রি করে, সেই নারী হয়ে যায় খারাপ। অথচ সমাজের ভদ্রলোকেরা দিব্যি তাদেরকে টাকার বিনিময়ে ভোগ করে যায়। আজব খেলা। ভাইজান চুপ কইরা আছেন কেন? ভাবছি আজকে তোদের বাসায় যাব। যাবেন? আচ্ছা তাইলে যাই, বাড়িতে বইলে আসি। আমি এখন যাইবো আর আইবো, আপনি এইখানে থাকবেন। মিন্নু চলে যায়। এদিকে আবারও ক্লাস শুরু হওয়ার সময় চলে আসে। নিলয় ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগেই ক্লাসে আসে। নিজের জায়গাটা যেয়েই বেশ অবাক হয়, কারণ সেখানে তার ব্যাগ নেই। আবির সব দিকে একবার চোখ বুলিয়ে নেয়, কোথাও আবিরের ব্যাগের চিহ্নও দেখা যাচ্ছে না। আবির আরো ভালো করে সব বেঞ্চে তাকায়, কিন্তু সেখানে আবিরের ব্যাগ নেই। শেষে আবির বেশ কাচুমাচু হয়ে সামনে বসা ছেলেগুলোর কাছে যায়। সোহেল, আরিফ, শাওন আরো অনেকেই বসে আছে সেখানে। আবির কাচুমাচু হয়ে সোহেলকে জিজ্ঞেস করে, ভাই আমার ব্যাগটা দেখেছেন? সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। আবির যে 1 নাম্বার খ্যাত তা আবিরের কথা শুনেই বুঝে গিয়েছে সবাই। ক্লাসমেটদেরও আপনি করে বলছে, তাও ভাই ডেকে। আরিফ আবিরের জামার কলার ধরে বলে, শালা, তোর ব্যাগ কোথায় আমরা কি জানি? তোর ব্যাগ কি আমরা দেখে বেড়াই? কোথায় ছেঁড়া ব্যাগ, কোথায় দামি ব্যাগ? যা ভাগ সামনে থেকে। ভাই ব্যাগ দেখছেন? ঢং দেখলে মনে হয় শালা তোকে ঘুষিয়ে মেরে দিই। যা সর সামনে থেকে, আবাল কোথাকার। কাকে কি বলছিস? ওর তো কানও কাটা, দেখিস না ছ্যাঁচড়ার মতো আমাদের বাড়িতে পড়ে আছে। এর থেকে আমাদের বাড়ির কাজের ছেলেটাও স্মার্ট। যে কোনো মেয়ে হুট করে কাজের ছেলেটাকে প্রপোজ করতে পারে। সবাই বেশ জোরে হাসতে থাকে। এভাবে সেম ইয়ারদের কাছে র্যাগিং হতে হবে বা টিজ হতে হবে আবির কল্পনাও করেনি। আবির আর দাঁড়ায় না, মন খারাপ করে ক্লাসের বাইরে চলে আসে। শাওন নামের ছেলেটা কিছু বলতে যেও চুপ থাকে। আবির বের হতেই সবাই জোরে জোরে হাসতে থাকে। আবির আর দাঁড়ায় না, সোজা ভার্সিটি থেকে চলে আসে। ক্লাস শেষ হওয়ার পর সবাই একসাথে বের হয়। তিন্নি, নাইমা, তিশা শাওনের সাথে বেশ খাতির জমিয়েছে। এদিকে নেহা আর ফারিয়া একসাথে বের হয়ে ফারিয়া বলে, কি করবি এখন? ব্যাগটা তো ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা তো ক্লাসেই আসেনি। চল বাদ দে, কাল আসলে দিয়ে দিব।
হুম। সবাই যে যার মতো করে বাড়িতে চলে যায়। পরের দিন ঠিক সময় সবাই ভার্সিটিতে চলে আসে, কিন্তু আবিরকে কোথাও পাওয়া যায় না। আবির ভার্সিটিতে আসেনি। ওই ফারি, ছেলেটা তো আসলো না, কি করি ব্যাগ নিয়ে? আরে রেখে দে, আজ আসেনি কাল আসবে। ওর জায়গায় আমরা আগে থেকে ব্যাগটা রেখে দেব, তাহলে জানতেও পারবে না কে করেছিল এসব। আচ্ছা বেশ। ওরা কয়েকজন মিলে গল্প করছিল। মিন্নু বাদাম নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। মিন্নুকে নেহা দেখেই বলে, আজ বাদাম নেব না রে। আপা ভাইজান আহে নাই। কেন ভাইজান? ওই যে দাঁত গুনা হলুদ, গায়ে ময়লা জামা পইরা আসে, আবির নাম ভাইজানের, উনি আসে নাই। না কেন? এমনিতেই আইসা থাকেন। মিন্নুর মন খুবই খারাপ। কাল রাতে তার রেনু আপা বাসায় ফেরেনি। যখন সকালে মিন্নু বাদাম নিয়ে ভার্সিটিতে আসছিল, তখন দেখে তার আপা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে আসছে। আপার দিকে তাকিয়ে মিন্নু জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে আপা? ওর আপা কোনো উত্তর দেয় না। মিন্নু আর না দাঁড়িয়ে পেটের তাগিদে বাদাম নিয়ে চলে আসে। ভেবেছিল আবিরের সাথে গল্প করে মন ভালো করবে, কিন্তু আবিরকে সারা ভার্সিটি খুঁজেও কোথাও পায়নি। এভাবেই কেটে যায় অনেকদিন। ব্যাগটা আবির আর নিতে আসেনি। নেহা একবার ছাদের চিলেকোঠায় গিয়েছিল আবিরকে দেখতে, কিন্তু সেখানেও তারা ঝুলছে দেখেও। সবাই আবিরের কথা ভুলে গেলেও নেহা পারছে না, কেন যেন সে আবিরকে খুঁজছে। প্রায় 25 দিন পর নেহা রুমে বসে বই পড়ছে। হঠাৎ চোখ চলে যায় সেই ছেঁড়া ব্যাগটার দিকে। নেহা কি মনে করে ব্যাগটা খোলে। ক্লাসের কোনো বই ব্যাগে নেই, কেবল আছে দুটো ইংরেজি নোভেল। নেহা অবাক হয় এরকম একটা ছেলের ব্যাগে ইংরেজি নোবেল দেখে, যা নেহা কখনোই পড়েনি। আর আছে কয়েকগুলো ইংরেজি পত্রিকার কাটা ছবি সহ ডেস্ক রিপোর্ট। নেহা পত্রিকা থেকে কাটা কাগজগুলো উল্টাতে থাকে। ছবিটা তার বাবার, অর্থাৎ শফিক সাহেবের ইংরেজি পত্রিকা। সেখানে শফিক সাহেবের নিয়ে অনেক কিছুই লেখা। নেহা পত্রিকার কাটা অংশগুলো উল্টাতে থাকে। দেশের সব বড় বড় নামকরা মানুষের ছবি সেখানে গচ্ছিত আছে। নেহা বেশ অবাক হয়ে তাকিয়ে আছে সেসবের দিকে। নেহা ব্যাগটা আরো ভালোভাবে চেক করে। কয়েকটি ছবি দেখে সে। একজন বয়স্ক মহিলার ছবি, একটা ম্যাগাজিনের উপর পাতার ছবি, আর আরেকটা আছে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে, মুখে কালো মাস্ক, হাতে কালো কভার এবং পিস্তল নিয়ে। নেহা ছবিগুলো বেশ কিছু সময় পর দেখে আবার ঠিক মতো রেখে দেয়। কেবল একটা কথাই ভাবতে থাকে, এরকম একটা গেও মার্কা ছেলের ব্যাগে ইংরেজি নোভেল, আবার এত কিছু কেন রাখা? ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছে। শাওন নামের ছেলেটা সবার সাথে মিশলেও বড্ড চুপচাপ থাকে। অন্য একটি শহর থেকে সে পড়তে এসেছে এখানে। মামার বাসায় থেকে পড়াশোনা করে, সবাই তাই জানে। শাওন এখন সবারই বেশ পছন্দের, আর হবেই বা না কেন। ছেলেটা সব দিক থেকে পারফেক্ট। যে কোনো মেয়ে পটাতে একটা ছেলের বাহ্যিক ভিতরের সব দিক দিয়েই সে পারফেক্ট। আবার ভালো গিটারও বাজাতেও পারে, সেই সাথে গানও গাইতে পারে বেশ। এ কারণেই মেয়েদের প্রথম ও প্রধান ক্রাশ শাওন। সবাই কম বেশি শাওনকে পেতে ও সঙ্গ দিতেই ভালোবাসে। এ কারণেই শাওন এখন পুরো ভার্সিটির সবার পরিচিত। শাওন ক্যাম্পাসে বসে গিটার বাজিয়ে চলেছে, সেই সাথে গাইছে। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবুও তুমি মিলে চোখের কোণে, আগলে রেখেছ বড় যতনে। সবাই যখন শাওনের বাজানো গিটারের তালে তালে গান শুনছে মুগ্ধ হয়ে, তখনই শাওন খেয়াল করে ক্যাম্পাসের গেট দিয়ে কালো প্যান্ট আর সাদা শার্টের একটা ছেলে ধীর পায়ে প্রবেশ করছে ভার্সিটিতে। শাওন ছেলেটাকে দেখেই গান বন্ধ করে দেয়। সবাই শাওনের দিকে তাকাতেই দেখে শাওন গেটের দিকে তাকিয়ে আছে। সবাই শাওনের দৃষ্টি ফলো করে তাকায় সেদিকে। দেখে আজ বেশ কয়েক মাস পর আবির নামে সেই খ্যাতমার্কা গ্রাম্য ছেলেটা ভার্সিটিতে আসছে। সবাই অবাক হয়। সবার অবাক হওয়ার পেছনে দুটো কারণ। একটা হলো আবির আগের থেকে একটু পরিপাটি পোশাক পরে ভার্সিটিতে এসেছে, ময়লার কোনো চিহ্ন নেই। আরেকটি কারণ, আবিরকে দেখে শাওন সবকিছু থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে। কি ব্যাপার শাওন, তুমি ওই আবাল মার্কা ছেলেকে দেখে থেমে গেলে কেন? গিয়েছো ঠিক আছে, দাঁড়িয়ে পড়লে কেন? কি সমস্যা কি? ইয়ে না মানে, আচ্ছা বসছি। শাওন কথাটা বলেও না বসে দাঁড়িয়ে আছে। আবির ওদের খুব কাছে চলে আসে। নেহাও অনেক অবাক হয়, কারণ নেহা এ কয়েকদিন চিলেকোঠায় আবিরকে দেখেনি। আবির যখন ওদের সোজা আসে,
তখনই শাওন মাথাটা নিচু করে নেয়, যে সোহেল ফারিয়া খুব ভালোভাবেই খেয়াল করেছে। তাই সাথে সাথেই ফারিয়া বলে, ওই ছেলে দাঁড়া এখানে। আবির দাঁড়ায়, ঘুরে ওদের সবার দিকে তাকায়। শাওন দাঁড়িয়ে থাকায় ওর দিকে আগে চোখ চলে যায় আবিরের। শাওন একটু তাকাতেই চোখ নামিয়ে নেয়, একদম চুপসানো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, যা বসে থাকা সবার চোখ এড়ায় না। এরকম বাকওয়াজ মার্কা একটা ছেলের সামনে শাওন একদম চুপ হয়ে যায়। ব্যাপারটা সবার কাছেই বেশ অবাককর মনে হয়। তাই ফারিয়া এসে আবিরের জামা টেনে ধরে বলে, ওই ছেলে, নিজের দিকে কখনো তাকিয়েছিস? ওই তোর বড় বোন লাগি আমি, শালা। আমাকে তোর আপু আপু লাগে? শাওন, তুমি ওকে দেখে চুপ হয়ে গেলে কেন? ফারিয়ার কথা শুনে শাওন আবিরের দিকে তাকায়। আবির শাওনের দিকে তাকাতেই শাওন আবারও মাথা নিচু করে নেয়। আসলে ওরকম খ্যাতমার্কা ছেলের দিকে তাকাতেও ইচ্ছে করে না, তাই মাথাটা নিচু করে নিচ্ছি। শাওনের এমন জবাবে সবাই জোরে হেসে দেয়। আবিরও মুচকে হাসে। শাওন আবিরের দিকে তাকিয়ে হালকা করে হেসে দেয়। আবির আর দাঁড়ায় না, সোজা হন হন করে হেঁটে চলে আসে। আবির সেই ফুল গাছটার কাছে আসতেই খেয়াল করে মিন্নু মন মরা হয়ে বসে আছে। বাদামের গামলাতে অনেক বাদামি পড়ে আছে। আবির ওর পাশে গিয়ে বসে বলে, কিরে মিন্নু, তুই এভাবে বসে আছিস কেন? আবিরকে হুট করে এমন ভাবে দেখবে মিন্নু ভাবেনি। আবির প্রায় 1.5 মাস পরে ভার্সিটিতে এসেছে। মিন্নু প্রায় ধরেই নিয়েছিল আবির আর কোনোদিন ভার্সিটিতে আসবে না। আবিরকে দেখা মাত্রই মিন্নু হুড় মুড় করে কেঁদে ওঠে। আবির কিছুটা ভ্যাবাচাকা হয়ে তাকিয়ে বলে, কি হলো, তুই কাঁদছিস কেন? ভাইজান, আমার আপুরে না পুলিশ কাকুরা ধইরা নিয়ে গেছে। আবির কপাল কুঁচকে মিন্নুর দিকে তাকায়। মিন্নুর আপার কথা শুনতেই বুকটা ছ্যাঁত করে ওঠে। মিন্নু খুব করে কাঁদতে থাকে। আবির ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে? জানি না ভাইজান, আপার লগে একবার দেখা হয়েছিল, আমারে কিছু বলে নাই। তখন পুলিশদের কাছে আপা কাঁদতে কাঁদতে কইতাছিল, কি করেছি আমি, রাতে তো বাড়িতে ফিরছিলাম, আমাকে কেন ধরে এনেছেন? পুলিশেরা আপারে খুব গালি দিতেছিল, দেখা আমি চইল্লা আসি। 4 দিন হইল আপারে ধইরা নিয়া গেছে। আচ্ছা ঠিক আছে। জানো ভাইজান, আমি পুলিশদের পা জড়াই ধরছিলাম, কাইন্দা কইছিলাম আমার আপারে ছাইড়া দিতে, আমাকে ধইরা রাখা দিন, ও কিছু করতে পারে না, আমার আপা অনেক ভালো একজন, ওকে ছাইড়া দেন। পুলিশরা আমার জোরে লাথি মাইরা কইছিল, তোর আপা তো একটা। আবিরের দিকে তাকিয়ে কথাগুলো বলে মিন্নু। মিন্নু ছল ছল চোখে ঠিকই আবিরের মুখের রং পাল্টে যাওয়ার দৃশ্যটা লক্ষ্য করেছে। মিন্নু এমন রং পাল্টানোর মানেটা খুব ভালো করেই জানে। কেউ খুব রেগে গেলে মুখের এক্সপ্রেশন আর রক্তবর্ণ যে ভাব আসে, তা মিন্নুরও অচেনা নয়। আবির বলে, তুই বাসায় যা, তোর আপা বাড়িতে চলে আসবে। বাসায় যাব না ভাইজান, আম্মা আব্বা আপারে নিয়ে চিন্তা করতেছে, পাড়ার লোকেরা আমাদেরকে নিয়ে বাজে কথা কইতাছে। কি বলছে? কইতাছে রেনু তো ভালো মাইয়া না, ও রাত বেড়াতে অকাম কইরা আসে, এখন পুলিশে ধরছে, কেউ ছাড়াবে না, বহুত টাকার ব্যাপার। জানো ভাইজান, আপার না পুলিশগুলা খুব মারছে, আপার জামাটা ছিঁড়া দেখছি, মায়ের চোটে সবকিছু যেন কেমন হইয়া গেছে। আপা কোনো কথা বলে না, খালি কান্না করে। আমরা গরিব বলে দেখতেও যাইতে পারি না। কেন? জেলের মধ্যে নাকি ঢুকতে হইলে টাকা দেওয়া লাগবো, গেটের লোক আমারে অনেকবার কইছে, আমি টাকাও দিয়া দিছি, কিন্তু আমারে তাও ঢুকতে দেয় না। আবিরের মুখের রং আরো পাল্টে যায়, জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, হাতটা মুঠ করে কয়েকবার নিজের পায়ে ঘুষি মারতে থাকে। কেমন একটা অস্থিরতা কাজ করছে ওর মাঝেই। মিন্নু সেটা ঠিকই খেয়াল করেছে। আবির বলে, কত টাকা লাগবে বলেছে পুলিশ? বলছে 1 লাখ টাকা লাগবো, আপারে আর দেখতে পাবো না ভাইজান। দূর, বললাম তো আজকে তোর আপা বাড়িতে ফিরবে, তবে দেখিয়ে দিবি আমাকে তোকে কোন পুলিশ লাথি মারছিল, আর কারাগারে কাউকে দেখতে গেলে টাকা দিতে হয় কে বলেছিল তাকেও দেখে দিবি, আর যে তোর আপাকে গালি দিয়েছিল তাকে দেখাতে পারবি তো? পারবো, খুব পারবো। মন চাইতেছিল
হারামি গুলাকে ঘুষি মাইরা আপারে ওখান থেকে ছাইরা নিয়ে আসি। ঘুষি মারলে কি কেউ বড় রকমের আহত হয় মিন্নু? জানি না, তবে কেন ছাড়াবে আমার আপারে? কেন আমি? আপনার টাকা কই পাইবেন? আপনি নিজেই তো জামা কিনতে পারেন না, ময়লা জামা পইরা আসেন। আপনার থেইকা আমার জামাগুলা পরিষ্কার লাগে। রোজ আপা আমার জামা কাইচ্চা দেয়। এসব তোর ভাবতে হবে না, তুই খালি দেখিয়ে দিবি ব্যাস। হ। আবির মুচকি হাসে। মিন্নুর দিকে তাকায় ও। মিন্নু এক গাদা আশানুরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির আর দাঁড়ায় না, মিন্নুর হাত ধরে গাছের নিচ থেকে টেনে নিয়ে আসতে থাকে। নেহাদের কাছে আসতেই নেহা বলে ওঠে, ওই ছেলে এখানেই দাঁড়া। মিন্নুকে নিয়ে কোথায় যাচ্ছিস? আপা, আমার আপারে পুলিশ ধইরা নিয়া গেছে, তাই ভাইজান ছাড়াইতে যাইতেছে। মিন্নুর কথা শুনে সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। কেবল শাওন মুখটা গম্ভীর করে সবার দিকে তাকিয়ে আছে। আবির মিন্নুর হাত ধরে টান দিতে যাবে, তখনই নেহা বলে, এই যে নে তোর ব্যাগ। কি নোংরা! ব্যাগটিকে একটু পরিষ্কার করা যায় না? নিজে তো নোংরা, তার জিনিসপত্রগুলোও একই রকম। আর হ্যাঁ রে মিন্নু, তোর আপাকে কেন পুলিশ ধরে নিয়ে গেছে? নিশ্চয়ই এর মধ্যেই কিছু একটা আছে। জানি না আপা, তাই আপারে রাইতে পুলিশরা ধরছিল বাড়িতে আসার পথে। আচ্ছা, বুঝলাম। নিশ্চয়ই তোর আপা কোনো সন্ত্রাসী বা নেশাজাত দ্রব্য বিক্রয় করে, কিংবা অবৈধ খারাপ কাজ করে। মানে রাতের বেলা একটা মেয়ে। কখনো কারো ব্যাপারে সবকিছু সঠিকভাবে না জেনে, নিজ সম্মুখে না দেখে কিছুই বলা ঠিক না। হতে পারে আপনার সাথে কোনো একদিন এমনটা হলো, তাহলে কি তখন আমরা বলতে পারি না আপনি একজন দেহ? আবির কথাটা শেষ করতে পারেনি। ফারিয়া সাথে সাথেই এসে আবিরের গালে কষে একটা চর বসিয়ে দেয়। সোহেল আরিফ এসে আবিরের জামার কলার ধরে দু একটা চর ঘুষিয়েও বসিয়ে দেয়। আবির মুচকি হাসে। ফারিয়া আবিরের দিকে একবার তাকিয়ে সামনের দিকে ফিরে বলে, কি ব্যাপার, সবাই আমাকে বাজে কথা বলায় রিয়েক্ট করলো, আর তুমি বসে আছো? মানে কিছু বুঝি না শাওন। তুমি এখন ওকে চর মারবে এখনই? শয়তান ছেলেটা ভাবে কি? শাওন চুপসে যায়। কিছু বলতে যেও বলতে পারে না। ফারিয়া বেশ জোর করতে থাকে। শেষমেশ বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের জামার কলার ধরতে যায়। সবাই স্পষ্ট তাকিয়ে দেখে শাওনের হাত কাঁপছে। ফর্সা মুখটা কেমন যেন লাল হয়ে গেছে। কারো জামার কলার ধরতে এত ভয় কেউ পায় এর আগে কোনো দিন দেখেনি। কিন্তু সেদিনও ঠিক সবাই দেখেছিল ফারিয়া, নেহা, নাইমাকে রাস্তায় কিছু ছেলে টিজ করেছিল বলে শাওন তাদেরকে খুব মেরেছিল। সবাই শাওনের এমন রূপ দেখে বাহ বাহ দিচ্ছিল। কিন্তু আজ হঠাৎ করে যেন শাওন ভিজে বেড়াল হয়ে গেছে। শাওন কিছু করতে যাবে, তখনই নেহা বলে, শাওন থামো, ছাড়ো ওকে। আর ফারিয়া, ও ঠিকই বলেছে, সবকিছু না জেনেই কারো ব্যাপারে কিছু বলা ঠিক না। হতেও পারে অন্য কিছু। আর মিন্নু, এ তোর বোনকে ছাড়াবে? নিজেই ঠিক মতো চলতে পারে না, আর তোর বোনকে ছাড়াবে? আচ্ছা যা, আমি আব্বুকে বলে 1 সপ্তাহের মধ্যে তোর বোনকে ছাড়ানোর ব্যবস্থা করছি। তারপর না হয় বলিস কি হয়েছিল। আবির মিন্নুর হাত ধরে ভার্সিটি থেকে বের হয়। একটা রিক্সা ডাকে আবির। ওরা দুজন রিক্সাতে উঠে যায়। উদ্দেশ্য পরিচিত জায়গা। কারাগারের সামনে এসে রিক্সা থেকে নামে ওরা দুজন। মিন্নু হাত ইশারা করে দেখিয়ে বলে, ভাইজান, ওই যে গেটের মুখে যে পুলিশটা বইসা আছে, হেই আমাকে ঢুকতে দেয় না। আমারে গালি দিয়া টাকা লইয়া বার কইরা দেয়। আচ্ছা, কত টাকা নাই? রোজ রোজ বাদাম বেচা 200-250 টাকা লইয়া এখানে আসতাম। হেই আমারে আপার লইয়া দেখা করবার দিবে কইয়া টাকা নিয়া নেয় পকেট থেকে। তারপর 2-4টা গালি দিয়া আমারে বাইর কইরা দেয়। আপা কেমন আছে জানি না ভাইজান। আবির মিন্নুকে কারাগারের মেইন ফটকের সামনে যেতে বলে। গেটের সামনে যে পুলিশগুলো থাকে তারা ভালো মতো চেক করে ভিতরে প্রবেশ করতে দেয়। কিন্তু এই পুলিশওয়ালা এভাবে মিন্নুর দিকে টাকা নিয়েছে, সেটা বড়ই অন্যায়। মিন্নুকে দেখেই পুলিশ নাসির মোল্লা বলে ওঠে, কিরে হারামি, আবার এসেছিস? তোকে না বলেছিলাম তোর বোনের সাথে দেখা হবে না? বের হ। মিন্নু একটু পেছনে ঘুরে আবিরের দিকে তাকায়। আবির মিন্নুকে ইশারা করে টাকার কথা বলে। মিন্নু পকেটের থেকে টাকা বের করে নাসির মোল্লার পা জড়িয়ে ধরে। স্যার, আমারে যাইতে দেন। আপারে কয়দিন হইল দেখি না। আপনার লইগা আজকে 500 টাকা আনছি, প্লিজ আপনি যাইতে দেন।
নাসির মোল্লা বাচ্চা ছেলের হাতে কচকচে 500 টাকার নোট দেখেই তাড়াতাড়ি তা কেড়ে নেয়। তারপর মিন্নুকে পা ছাড়তে বলে একটা চর কষিয়ে দিয়ে বলে, হারামজাদা, টাকা কোত্থেকে চুরি করেছিস বল। টাকা চুরি করি নাই তো স্যার, আমি আপারে দেখবো বললা বাদাম বিক্রি কইরা আনছি। চুপ বেটা, তোর কথা আসতে হয় না, ঝটফট কেটে পড়, নাহলে তোরে কিন্তু জেলে ঢোকায় দিব। কখন মা বাবার মুখও টের পাবি না, শালা হাত। মিন্নুর গালে একটা চর বসিয়ে দেয় নাসির মোল্লা। তারপর কিছু সময় গালাগালি করতে থাকে। আবির কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আবির ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসে। আবিরের পেছনে গিয়ে মিন্নু দাঁড়ায়। কি রে, তুই ওর পিছনে দাঁড়িয়েছিস কেন? স্যার, বাচ্চা একটা ছেলে, দূর থেকে দেখলাম আপনি ওর থেকে টাকা। ওই থাম থাম, টাকা মানে কি? সবকিছুর স্যার প্রমাণ আছে, এখন যদি ভিতরে প্রবেশ করতে না দেন তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবির সহ মিন্নু ভিতরে প্রবেশ করে। 4-5 দিন হলো রানু আপাকে পুলিশ ধরে এনেছে, তাই তাকে কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছে। আবির মিন্নুর হাত ধরেই হাঁটছে। হুট করেই মিন্নু বলে ওঠে, ভাইজান, ওই যে ওই পুলিশটা আমারে আর আপারে গালি দিয়েছিল, আমারে লাথি মেরেছিল, ওই যে গাড়িতে উঠতাছে, মনে হয় আসামি আনছে ওইখানে। আবির সেদিকে তাকায়। ইয়াং একজন পুলিশ অফিসার পুলিশের জিপে উঠে চলে যাচ্ছে। আবার মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি তোর আপার সাথে দেখা করানোর ব্যবস্থা করছি। না ভাইজান, আমি আপারে দেখমু না। কেন রে? আমি আপারে ওই হানে দেখতে পারুম না, আপারে বাড়িতে দেখুম। আমি আপারে বাড়িতে দেখতে চাই। ধুর পাগল, এখন দেখা করে আয়, দেখবি তোর বাড়িতে যাওয়ার আগেই তোর আপা চলে যাবে বাড়িতে। আপনি আমারে খালি মিথ্যা কথা কন। আপা কি কইরা যাইব? টাকা লাগবো তো ছাড়াতে, আর আপনি কি কইরা ছাড়াবেন? আপনি নিজেই তো ঠিক মতো চলতে পারেন না, আমি দেখা করুম না, চলো। বেশি কথা বলিস কেন? দাঁড়া, আমি সব তোর দেখার ব্যবস্থা করে আসি। আবির কারাগারের ভিতরে গাছের নিচে বসে আছে। মিন্নু বোকার মতো কেবল আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির ব্যবস্থা করার কথা বলেই এখানে এসে বসে আছে দেখে মিন্নু চুপ হয়ে গেছে। আবির পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে, ইংলিশে কার সাথে যেন কি কথা বলে। মিন্নু তা দেখে হা হয়ে তাকিয়ে থাকে। কথা বলা শেষ হলে আবির বলে, এখানে বসে থাক, পুলিশেরাই তোকে তোর আপার সাথে দেখা করাবে। আচ্ছা। ঠিক তাই হলো। কয়েক মিনিট পর দুজন পুলিশ ওদের দুজনের সামনে এসে দাঁড়ায়। মিন্নুকে? এই যে স্যার, আমি। তুমি মিন্নু? তোমাকে দেখে মিন্নু মনে হচ্ছে না। কেন স্যার? তোমার মতো সাধারণ একটা ছেলের জন্য উপর থেকে ফোন আসাটা অস্বাভাবিক লাগছে। তোমার জন্য সরকারি মেয়র থেকে ফোন আসবে, ব্যাপারটা বুঝতেই ভাবলাম তুমি হয়তো বিশাল কেউ, কিন্তু গায়ের পোশাক আমাদের ভাবনাটা পাল্টে দিয়েছে। যাই হোক, চলো, তোমার পরিচিত কে আছে, তার নাম ঠিকানা কি হয় সব বলে দেখা করে এসো। মিন্নু খুশিতে পুলিশদের সাথে যেতে থাকে। আবির বসে বসে মুচকি হাসতে থাকে। কয়েক সেকেন্ড পর বসা থেকে উঠে দাঁড়ায়। কেন্দ্রীয় কারাগারের মধ্যের জায়গাটা বিশাল। বাইরে থেকে যতটা আকর্ষণীয় লাগে ততটাই কঠিন জেলের ভিতরটা। নিলয় পকেটে হাত গুজে কারাগার থেকে বের হয়। কাঁধে সেই ছেঁড়া ব্যাগ। ব্যাগে যা যা ছিল তা ঠিক মতো আছে কিনা আবির জানে না। চিলে কোঠায় ফিরে সে আগে ব্যাগটা চেক করবে, তারপর। বাবা, তুমি কি ছেলেটাকে বাসা থেকে কি তাড়াবে? শফিক সাহেব টিভি থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। নেহা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শফিক সাহেবের। নেহা সোফাতে বসতে শফিক সাহেব বলে, কেন, ও তোমার আবার কি করলো? অনেক বেশি জ্ঞান দেয়, আর তাছাড়া ও যে আমাদের বাসায় আছে সেটা নিয়ে আমার বান্ধবীরা হাসাহাসি করে। কেন? কেন আবার? দেখো না কেমন বাজে মার্কা ছেলে, পোশাকগুলো কেমন, দেখলেই বমি পায়। পোশাকে কি আসে যায়? আর ছেলেটা তো নিচ থেকে কখনো কারোর সাথে আগ বাড়িয়ে কিছু বলে না, চুপচাপই তো থাকে। তুমি কি করে জানো ওর ব্যাপারে এত কিছু? শফিক সাহেব এবার ভ্রু কুঁচকে তার মেয়ের দিকে তাকায়, তারপর আবারও মুচকি হেসে বলে, বারে, আমাদের বাসায় থেকে তার ব্যাপারে খোঁজ না রাখলে হয়? চান্দুটাকে কোথা থেকে পেয়েছো? বিরক্তিকর একটা ছেলে। ওরকম ছেলেই তো আমার পছন্দ। হ্যাঁ পছন্দ তো, থাকো ওকে নিয়ে, একেবারেই রেখে দিও, চত্বর ফালতু একটা ছেলে। শফিক সাহেব হাসতে থাকে। মেয়ের এমন রাগী মুখটা শফিক সাহেবকে যেন আরো হ্যাপি করে দেয়। কিন্তু শফিক সাহেবের এমন হাসির কারণ নেহা ঠিক বুঝতেই পারছে না। আবির ছাদে দাঁড়িয়ে আছে। আজকের আকাশটা কেমন যেন বেমানান লাগছে। আজ আসুক মুক্ত নীল আকাশ তোমার কাছে,
আজ গায়ে লাগুক না হয় চাঁদের ওই জ্যোৎস্না, উঠুক আজ ঝিকিমিকি চাঁদের সঙ্গী অগণিত তারা, বই যাক না হয় আজ রাতে বসন্তের হাওয়া। হট করে একটা শব্দ হয়। আবির সেই শব্দের দিকে তাকায়। নেহাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ও। আবির নেহাকে দেখেই চিলেকোঠার ঘরে যেতে প্রস্তুত হয়। তখনই নেহা বলে, আই ছেলে শুনুন, হুম। আপনার সমস্যা কি? দেখুন, ভার্সিটিতে অনেকেই থাকে, তাই আপনার সাথে কথা বলতে পারি না। আপনাকে যেটা সব সময় বলতে চাই, আপনি যাচ্ছেন না কেন আমাদের বাড়ি ছেড়ে? আবির কিছু বলে না, চোখটা একটু বুজে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। তারপর মুখে এক মুচকি হাসি নিয়ে বলে ওঠে, আমি তো এত তাড়াতাড়ি যাব না। তুই একটা ছাগল, বুঝছিস? দাঁড়া, কাল ভার্সিটিতে যে তোকে এত পরিমাণ চার্ক করব, তখনই বুঝবি মজা কাকে বলে। নেহা কথাগুলো বলেই হন হন করে চলে গেল। আবির রাতের আকাশের দিকে তাকায়। কেমন যেন মোহনীয় লাগছে আকাশটা আজ। ঝিরঝিরে বাতাস বইছে, মনের মাঝে স্মৃতির ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। আবির কিছু দূষিত স্মৃতিগুলো মনে করে হেসে ওঠে। আবির পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। গেট থেকে কয়েক পা এগোতেই কোথা থেকে পরপর কয়েকটি ডিম এসে তার সারা গায়ে পড়তে থাকে। আবির বোকার মতো দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। চোখ আটকে যায় কিছুটা দূরে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসছে সেদিকে। আবির সবাইকে খুব ভালো করে চেনে, তবে একটা ছেলেকে সে এর আগে কোনোদিন দেখেনি। বলিষ্ঠ দেহ, চুলগুলো ঠিক মতো করে ছাঁটা। সবার আগে ছেলেটি দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে সোহেল, আরিফ, নাইমা, ফারিয়া, তিন্নি, তিশা, নেহা আর শাওন। আর ওরা সবাই আবিরের গায়ে ডিম ছুঁড়ে মারছে। আবির কোন রকমে নিজেকে সামলে এগিয়ে যেতে থাকে। ওদের কাছে আসতেই নেহা ডাক দেয়, ওই চান্দু, এদিকে আয়। আবির সেদিকে একবার তাকিয়ে সোজা চলে যেতে থাকে। আবিরের এমন আচরণে সবাই অবাক হয়, যার ফলে দৌড়ে সবাই আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। নতুন ছেলেটা আবিরের কলার চেপে ধরে বলে, তোকে না ডেকেছি আমরা, চলে যাচ্ছিস কেন? আরে শিহাব, বুঝলি না, ছেলের ভাব হয়েছে। কি করবি? ওই কিরে, হারামি মারছিনস? আরে বুঝিস না, মেয়েরা ছোট ছোট ভিতরে যা যা পরে সেসব। শয়তান, তোর মায়ের হবে এসব, তুই জানিস কি করে? শালা, তোকেও এটার সাথে ওগুলো পরিয়ে দেব। সবাই হাসতে থাকে। নেহা আর শাওন দুজনে দাঁড়িয়ে আছে। নেহার মুখে হাসি, তবে শাওন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির একবার নেহার দিকে তাকায়। নেহা আবিরের দিকে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির বুঝে যায় সবকিছু নেহারই প্ল্যান। আবির মুচকি হাসে। শিহাব, মেয়েদের কাপড়গুলো কই পাবো এখন? তাই তো, তাহলে চল বেটাকে দিয়ে আজ অন্যরকম জার্ক করাই। কি রকম? ওই যে একটা মেয়ে আসছে, দেখেছিস? শিহাবের কথা শুনে সবাই মেইন গেটের দিকে তাকায়। মাথায় স্কার্ফ গোল করে বাঁধা বোরকা পরা একটি মেয়েকে আসতে দেখে। কি রে, ওই বোরকা পরা মালটা নাকি? হুম। নতুন মনে হচ্ছে। আর নতুন, আমার এক দুঃসম্পর্কের কাজিন হয়। আম্মু তাকে ধরে এনে আমাদের বাড়িতে রেখে দিয়েছে। ভার্সিটিতে চান্স পেয়েছে বলে থাকার জায়গা নেই, তাই আমাদের বাড়িতে উঠেছে। কারো সাথে কথা বলে না। মেয়েটা দেখতে মোটামুটি লেভেলের সুন্দরী, কিন্তু পুরাই একটা ক্ষেতের গোডাউন। ওর জন্যই ওই কয়দিন ভার্সিটিতে আসতে পারেনি। সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে। জামা কাপড়গুলো গ্রাম্য গ্রাম্য টাইপ, কথাবার্তা, ড্রেস আপ সবকিছু দিয়ে একদম নিখুঁত গ্রাম থেকে উঠে এসেছে। তা বেশ বোঝাই যায়, অসহ্য একটা মেয়ে। কি বলিস? আমাদের আবির সাহেবও তো গ্রাম থেকে উঠে এসেছে। কারণই তো প্ল্যান করছি। তোরা মানে মেয়েরা, ওই মেয়েটা, দূর, ওর নাম বলতে তো ভুলে গেছি, নিশি ওর নাম। ওই মেয়েটা নিশিকে ঘাড় করে আবিরের কাছে পাঠাবি, আর আমরা ছেলেরা এই বলদটাকে জার্ক দিয়ে নিশির কাছে পাঠাবো। বাকিটা পরে দেখা যাবে। সবার মুখে হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আবির একবার বোরখা পরা মেয়েটার দিকে তাকায়, আর একবার সবার দিকে তাকায়। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। মেয়েগুলো দৌড়ে নিশিকে থামায়। এদিকে শিহাব আবিরকে মেয়েটার কাছে যেতে বলে, কিন্তু আবির তা করে না। শিহাব আবিরের গালে একটা কোষে চর বসিয়ে দিতেই শাওন এসে বলে, ব্রো, বাদ দাও, রাগ করে কি হবে, বরং ওরা তাদের মতো করেই থাকুক। শাওনের কথা শুনে সবাই একটু অবাক হয়, তবে এই অবাকের মূল কারণ কেউ বুঝতে পারে না। শিহাব আবিরকে জোরে ধাক্কা দেয়, ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে। ওদিকে নিশির সামনে ফারিয়া, তিশা, নাইমা দাঁড়িয়ে আছে।
ওদেরকে দেখে নিশি পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই ফারিয়া বলে, ওই সেমরি দাঁড়া। জি আপু। ভার্সিটিতে বোরখা পরে আসছিস কেন? এটা কি হাই স্কুল পাইছিস? কেন, বোরখা পরা যাবে না? না, যাবে না। এখানে বোরকা পরলে ভার্সিটির কোয়ালিটি হারাবে। কেন? কোয়ালিটি তো পড়াশোনার মধ্যে থাকে। তুই এত কথা বলছিস কেন? মেরে না তোর? থাক আর বললাম না। শোন, ওই যে একটা খ্যাত ছেলেকে দেখছিস গায়ে ডিম মেখে দাঁড়িয়ে আছে, সোজা ওই ব্যাটাকে যে জড়িয়ে ধরবি। নিশি বোকার মতো দাঁড়িয়ে থাকে। দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে একবার তাকায়। মুখটা ঠিক ভালোভাবে যেন দেখতে পারছে না, তবুও তাকে কেমন যেন চেনা চেনা মনে হতে থাকে নিশির। কোথায় যেন সে দেখেছে, অথচ মনে করতে পারছে না। কোনো ম্যাগাজিন নাকি বইয়ের পাতায়, নাকি খবরের কাগজে, হতে পারে টিভিতে, নাকি ল্যাম্পপোস্টের আলোতে। নিশি মনে মনে কয়েকবার কথাগুলো বলে ফেলল। গভীর চিন্তাতে সে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ মনে পড়ে যায় নিশির আবির নামের ছেলেটা এক পাশ ঘুরে দাঁড়িয়ে আছে, যার কারণে তাকে রকস্টার বয়েজ গ্যাং এর লিডারের মতোই লাগছে, যার নিশি কোনো একটা নিউজ চ্যানেলে আর ম্যাগাজিনের প্রথম পাতায় ছবিটা দেখেছিল। ছবিটা এমন ছিল যে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে সামনে হয়ে, মাথায় বড় হ্যাট পরা, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কোট, মাথায় হ্যাট আর মুখে সিগারেট নিয়ে। নিশি বেশ নিখুঁত ভাবে ছবিটা দেখে রোজ। সেই গ্যাংয়ের লিডারের নাম নিলয়, যা নিশি ম্যাগাজিনে পড়েছিল। নিলয়ের দাঁড়ানোর স্টাইল আর এই আবিরের নামের সহজ সরল ছেলেটার দাঁড়ানোর স্টাইল একদমই মিলে যাচ্ছে। এরকমটা নিশির কখনোই হয়নি। অনেক ছেলেকে তো দেখে, অনেক ছেলেই তার চোখে পড়ে, কিন্তু আবিরের মতো করে কেউ ওর চোখে পড়েনি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমি কেন এসব করব? নিশি কথাটা বলার সাথে সাথেই তিশা এসে নিশির গালে কোষে চর বসিয়ে দেয়। নিশি বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে, শান্ত ভঙ্গিতে তাকায়। সেই তাকানোর মাঝে লুকিয়ে থাকে অনেক কিছুই, কিন্তু কেউ তা বুঝতে পারে না। নিশি মুচকি হাসে। তুই চিনিস আমাদের? ভার্সিটিতে আমরাই সব, আমাদের পাওয়ার আছে, টাকা আছে, তোকে ভার্সিটিতে আসে বন্ধ করে দিতে পারি। সো যেটা বলবো তা যদি না করিস তবে তোর অনেক ক্ষতি হবে, বুঝেছিস? শালা কেউ মার্কে খ্যাত মেয়ে, যা ভাগ। আবির আর নিশি এগিয়ে আসতে থাকে, খুব কাছে চলে আসে ওরা। আবিরের হাঁটার সাথে নিলয়ের মিল পাচ্ছে না নিশি, তবে দাঁড়ানোর স্টাইলটা ঠিক নিলয়ের মতো সেম টু সেম। নিশি এসব ভাবতে ভাবতেই এগিয়ে যায়। খুব কাছে আসতেই সবাই দেখে বড় কালো রঙের দুটো গাড়ি ভার্সিটিতে প্রবেশ করেছে। ওরা থেমে গিয়ে সেদিকে তাকায়। গাড়িটা আবিরের সামনে এসে থামে। গাড়িটা দেখে নেহা অবাক হয়, কারণ এটা শফিক সাহেব মানে নেহার বাবার গাড়ি। কিন্তু ওনাকে এ সময় ভার্সিটিতে দেখিয়ে নেহা যতটা না অবাক হয়েছে, এর থেকে বেশি অবাক হয়েছে গাড়িটা নেহার সামনে না এসে আবিরের সামনে গিয়ে থামে এজন্যে। আর আরো অবাক করার বিষয় ঘটে, শফিক সাহেব হাত বাড়িয়ে আবিরকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। নেহারা সবাই অবাক চোখেই তাকিয়ে আছে। এদিকে নিশিও কিছুক্ষণ সেদিকে তাকিয়ে নিজের গন্তব্যে চলে আসে। নেহা, এটা কি হলো? কি হলো আবার? ওই খ্যাতটাকে তোর বাবা নিজেই এত খাতির কেন করে? তোর বাবা তো তোর সাথে দেখা না করেই আবিরকে নিয়ে চলে গেল। ব্যাপারটা কিন্তু জটিল নেহা। সবাই বেশ কিছু সময় ধরে আবির আর শফিক সাহেবের সম্পর্ক নিয়ে গবেষণা চালায়, কিন্তু সঠিক তথ্য কেউ পায় না। তাই সবাই নিজের ক্লাসের দিকে চলে আসে। আপনাকে মানা করেছিলাম আমার ভার্সিটি বা পাবলিক প্লেসে আমার সাথে কোনো প্রকার কথা না বলতে। আবিরের কথা শুনে শফিক সাহেব চুপ হয়ে যায়, কিন্তু দাড়ি ছাটা পরিষ্কার মুখে এক চিলতে মুচকি হাসি লেগেই আছে শফিক সাহেবের। শফিক সাহেব বলে, মোহন শেখ, জামিল হায়দার আর নাসির মোল্লা, এরা তিনজন মিন্নু আর তার আপাকে গালি দেয় এবং মেরেছিল। আর তোমার সাথে এসব কি? ওয়াক। আবির গম্ভীর হয়ে যায়। শফিক সাহেবের সাথে আবিরের কথা বলতে বেশ ভালো লাগে। আবির কোনো প্রশ্ন করলে তা যদি গ্রহণযোগ্য হয় তবেই তিনি তার উত্তর দেন, আর যদি দিতে ইচ্ছে না করে সরাসরি কথা ঘুরিয়ে কাজের কথা বলেন তিনি। আর শফিক সাহেবও আবিরকে ভালোভাবেই জানে। আবিরকে ভনিতা ছাড়াই কাজের কথা বললে সে সেটা নিয়েই ভাববে। একটা প্রশ্ন করি আবির, জাস্ট কল মি আবির। আবির শফিক সাহেবকে থামিয়ে দেয়। শফিক সাহেব একটু শব্দ করে হাসলেন। পিছনে যে আরো একটি গাড়ি ছিল সেটা এখন নেই। গাড়িটা ছিল শফিক সাহেবের বডিগার্ডদের।
যা তিনি সব সময় সব জায়গাতে গেলে সাথে নেবেন ওদের। কিন্তু এবার ব্যতিক্রম। মিন্নুর সাথে তোমার কিসের সম্পর্ক? কেন তার আপাকে ছাড়ালে? আবির শফিক সাহেবের প্রশ্নের উত্তর দেয় না, কেবল একটু মুচকি হাসে। শফিক সাহেব বোঝে যায় আবির তার প্রশ্নের উত্তর দেবে না, তাই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। আবির গাড়ির জানালার কাঁচ খুলে দিয়ে বাইরের দিকে তাকায়। শ্রাবণের মেঘগুলো দক্ষিণ থেকে উত্তরে উড়ে চলার প্রতিযোগিতা শুরু করেছে, কারণ শরতের বেহুলা ডাক যে মেঘদের শুনতেই হবে। তবে সেই মেঘদের চালক হলো বাতাস, যা আবিরের গায়ে এসে লাগছে। সব সম্পর্কের কি কোনো অধিকার লাগে? মিন্নুর সাথে আবিরের সম্পর্কটা বন্ধুত্বের হতে পারে, মিন্নু ছোট আর আবির বড়, তবুও সম্পর্কটা বন্ধুত্বের, মানবতার। যেখানে কোনো নাম নেই, আছে কেবল একটা অচেনা আহ্বান। আবির প্রশ্ন করে, আজ আপনার সাথে বডিগার্ড নেই যে? যেখানে তুমি আসো সেখানে ওদের কি দরকার? যাই হোক, তোমাকে যে মেইন কথাটা বলতে চাইছি, শহরের নতুন একটা অফিসার এসেছে, বেশ কয়েকদিন হলো। না তার নাম কেউ জানে, না তার পরিচয়, আর সে কোথায় থাকে এবং সে ছেলে নাকি মেয়ে সেটাও এখনো জানা যায়নি। কেবল শুনেছি একজন অফিসার এসেছে, ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান। সে অল্প বয়স, তোমার মতোই বুদ্ধিমান, আর তার কাজটা নিশ্চয়ই বুঝতে পারছো সে কেন এসেছে। সো একটু সাবধান, আর হ্যাঁ, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো। আবির জানালা দিয়ে বাইরে তাকায়। গাড়িটা শহর থেকে বহু দূর চলে এসেছে। শহর ছেড়ে ছোট্ট একটি ঝিলের পাশ দিয়ে গাড়িটা চলছে। আবির বাইরে তাকাতেই দেখে অনেকগুলো সাদা রাজহাঁসের দল ঝিলের কিনারে হেঁটে বেড়াচ্ছে। উপরে উঠছে সাদা বক আর শিহরিত সাদা মেঘের দল। আবির সেদিকে চোখ না সরিয়েই বলল, আপাতত নেহার রুমটা আমার লাগবে। কি? শফিক সাহেব চমকে উঠলেন। এমনিতেই আবিরের কেবলমাত্র থাকতে দেওয়া হয়েছে বলে তারও বাড়িতে টেকা কষ্টসাধ্য হয়ে আছে। এরপরও যদি নেহার রুমটা আবিরকে দিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চিত শফিক সাহেব আর আবিরের কপালে বেশ খারাপ কিছুই আছে। আবির, ফাজলামো ছাড়ো। তোমার ইনফরমেশন দরকার ছিল, এনে দিয়েছি। অবশ্যই তুমি আমার হেল্প না নিয়েও করতে পারতা, তবুও করেছো আমাকে দিয়ে। এখন ওই 3 জন পুলিশের কি করবা না করবা তোমার ব্যাপার। আরো একটা ইনফরমেশন চেয়েছিলাম। কি? মিন্নুর আপার ব্যাপারে। ওর বাড়ি ভার্সিটির প্রায় কাছেই, যে বস্তিটা আছে ওখানেই। ওরা 4 জন থাকে, রেনু বড়, মা। জানি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে নামবো, আপনি চলে যান। কিন্তু প্লিজ। শফিক সাহেবের গাড়িটা থেমে যায়। আবির সাথে সাথেই নেমে যায় সেখানে। শফিক সাহেব আর কোনো কথা না বলেই গাড়ি চালিয়ে শহরের দিকে এগিয়ে আসে। এইদিকে নিশি এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আবির শান্ত ভঙ্গিতে ভার্সিটিতে প্রবেশ করে। কিছুটা পথ আসার পর মিন্নু এসে জড়িয়ে ধরে আবিরকে। ভাইজান, আপনারে আমার আপা যাইতে কইছে। মিন্নুর হাত ধরে আবির। মুচকি হাসি দিয়ে তাকায় ওর দিকে। ওর মুখে আজকে এক চিলতে সুখের হাসি, আর সেই হাসিটা ওর আপাকে ঘিরেই। মানুষ যেমনই হোক না কেন, যত খারাপই হোক না কেন, যদি সেই খারাপ মানুষটা কারো প্রিয় হয়, তবে তাকে ঘিরেই সব হাসি খুশি জড়িয়ে থাকে। মিন্নুর মাঝে ওর আপার গুরুত্ব আসলেই বিশাল। কেন রে, আমাকে চেনে নাকি তোর আপা? হ্যাঁ, চিনে। তোমার কথা আপারে অনেকবার বলছি। আপা যখন শুনছে তোমার লজ্ঞা সবকিছু হয়েছে, তখন দেখা করতে বলেছে। কেন বলেছিলি আমি করেছি? আচ্ছা যাই হোক, আর কাউকে বলবি না এসব। আচ্ছা। আবিরের হাত ধরে মিন্নু ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূরে শাওন, শিহাব, সোহেল, আরিফ, নেহা, তিন্নি, নাইমা, তিশা আর ফারিয়া। শিহাব হলো ওদের পুরনো বন্ধু। অনেকদিন ধরে ভার্সিটিতে আসেনি বলে আবির থেকে খুব একটা ভালো মতো চেনে না। মিন্নুর হাত ধরে আবির ওদের সামনের দিকে এগিয়ে আসে। তখনই নেহা ডাক দেয়, মিন্নু। মিন্নু দাঁড়িয়ে যায়। আবিরের থেকে হাত ছাড়িয়ে নেহার কাছে গিয়ে দাঁড়ায়। নেহা গম্ভীর চোখে মিন্নুর দিকে তাকিয়ে বলে, আজকে বাদাম আনিস নাই কেন? আপা বলেছে আজগা বাদাম না বিক্রি করতে, কইছে ভাইজানের বাড়িতে নিয়ে যাইতে। ভাইজান? হ্যাঁ, ওই যে হেই তো আমার ভাইজান। মিন্নু আবিরের দিকে তাকিয়ে ইশারা করে দেখায়। আবির কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আবিরের দিকে তাকিয়ে সবাই জোরে হাসি দিয়ে ওঠে। নেহা বলে, কেন রে, ওকে যেতে বলেছে কেন? আরে ভাইজানই তো আমার আপারে পুলিশদের থাইক্কা ছাড়াই আনছে। কি? আবারও সবাই আবিরের দিকে তাকায়। একদম সাধারণ একটা ছেলে, কেউ কোনো কিছু বললে তার ঠিক মতো কিছুই বলতে পারে না। সেই ছেলে কিনা মিন্নুর আপাকে পুলিশদের থেকে ছাড়িয়ে এনেছে। ভাবতেই সবাই অবাক চোখে তাকায় আবিরের দিকে। মিন্নু দৌড়ে আবিরের কাছে চলে আসে।
মিন্নুকে আবির এসব কিছু বলতে মানা করেছিল, তবুও মিন্নু সবাইকে তা বলে দিয়েছে। এ কারণেই আবিরের দিকে কিছুটা ভয়ার্থ দৃষ্টিতে তাকায় মিন্নু। নেহারা সবাই আবিরের সামনে চলে আসে, আবিরের সামনে গোল হয়ে দাঁড়ায়।